আজকে আমরা যে মানুষকে দেখছি, যাদের আমরা বলছি যে শারীরিকভাবে আধুনিক মানুষ, অ্যানাটমিক্যালি মডার্ন হিউম্যানস, তাদের উৎপত্তি হচ্ছে আফ্রিকা। এবং সেখান থেকে যে যাত্রা শুরু হলো, এবার বিভিন্ন জায়গায় তারা গেল এবং তারপরে সেখানে কিছুদিন থেকে সেখান থেকে আরো ছড়িয়ে পড়লো, এই ধারাটা চলতে লাগলো। ইন্দ্রনীল যেটা বলছিল তার সঙ্গে আমি আরো একটা দুটো কথা যোগ করব। অবশ্যই দ্রাবিড় ভাষা আমরা পশ্চিমে পাচ্ছি, এবং আজকে পাকিস্তানে যে জনগোষ্ঠীগুলো আছে তার ভেতরে বাল্টিস্তান, যেটা উত্তর পাকিস্তানে একেবারে আমাদের লাদাখের লাগোয়া একটা অঞ্চল, এবং লাদাখে প্রচুর বাল্টি সম্প্রদায়ের মানুষ আছেন, তাদের ভাষা কিন্তু দ্রাবিড়। ওই রাস্তায় আসার পথে এবং বিভিন্ন যাতায়াতের পথে ওখানে একটা পকেট কিছু দ্রাবিড় ভাষী থেকে গেছে। আর একটা কথা বলা দরকার, সেটা হচ্ছে সংস্কৃত ভাষা নিয়ে কিছু মিথোলজি তৈরি করা হয়েছে। একটি সুপ্রাচীন ভাষা, সংস্কৃত সুপ্রাচীন ভাষা নয়। সংস্কৃত ভাষার জন্মদাতার নাম পাণিনি, যিনি সম্ভবত সর্বকালের সর্বশ্রেষ্ঠ ভাষাবিদ। তিনি তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন এবং তিনি প্রথম তুলনামূলক ভাষাতত্ত্ব এই বিষয়টার চর্চা শুরু করেন। এবং বিভিন্ন অঞ্চলে যে ভাষা বলা হয় তার মধ্যে দ্রাবিড় ভাষা আছে, অসিক ভাষা আছে এবং ইন্দো ইউরোপিয়ান প্রাকৃত ভাষাগুলো আছে। সেই বিভিন্ন অঞ্চল থেকে ছাত্ররা আসতো, তাদের থেকে তিনি তাদের ভাষা সম্পর্কে তথ্য সংগ্রহ করতেন, করে তার সংস্কার করে একটি ব্যাকরণ লেখেন যার নাম সংস্কৃত ভাষা, যে ভাষার সংস্কার করা হয়েছে। ফলে ইন্দ্র যে কথা বলছিল এইমাত্র, সেটা হচ্ছে সংস্কৃত ভাষার ভেতরে এই বিভিন্ন ভাষার এলিমেন্ট আছে, খুব স্বাভাবিক। এক তো হচ্ছে তাদের মধ্যে আদান প্রদান হয়েছে, দুই হচ্ছে এই ভাষার জন্মদাতা তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ে বসে এই ভাষাটা তৈরি করছিলেন নিজের হাতে। এই একটা ব্যাপার। আর একটা ব্যাপার আমি এখানে জুড়তে চাইবো, সেটা হচ্ছে যে যেটাকে আগে সিন্ধু সভ্যতা বলা হতো, এখন আর বলা হয় না, কেননা আমরা এখন জানি যে এটা শুধুমাত্র সিন্ধু নদের অববাহিকায় অবস্থিত নয়, এর বিস্তার আরো অনেক বেশি। ফলে প্রথম এবং সর্ববৃহৎ যে সাইট হরপ্পা, তার নামে এটাকে বলা হয় হরপ্পান সিভিলাইজেশন, হরপ্পা সভ্যতা। হরপ্পা সভ্যতা একটি নগর সভ্যতা, এবং এই নগর সভ্যতা কখনো রাতারাতি তৈরি হতে পারে না। আমাদের প্রত্নতাত্ত্বিকরা বলছেন যে অনেকগুলো প্রি হরপ্পান স্তর ছিল, যেগুলো মূলত কৃষি ভিত্তিক। ওই অঞ্চলে, তার আশেপাশের অঞ্চলে নদী অববাহিকায় কৃষি কাজে ছিল যেসব মানুষ, তাদের উন্নত কৃষি পদ্ধতির ফলে তারা উদ্বৃত্ত খাবার তৈরি করতে শুরু করে, যেটা দরকার নগর সভ্যতা তৈরি করতে গেলে। কেননা নগর সভ্যতা মানে হচ্ছে জনসংখ্যার একটা বড় অংশ তারা চাষ করবে না। চাষ করবে না তো খাবে কি? অন্য লোক যারা খাদ্য উৎপাদন করছে তাদের তৈরি উদ্বৃত্ত খাবার তারা খাবে, এবং এটা এত বেশি পরিমাণে দেওয়া হবে যে নগর সভ্যতা বাড়বে এবং বিদেশের সঙ্গে বাণিজ্য হবে। ফলে এই যে সভ্যতা, হরপ্পা সভ্যতার কথা আমরা বলছি, ইন্দ্র এই কথাটা বলেছে যে এদের নৌযান ছিল, এবং শুধু নৌযান ছিল বলে ছেড়ে দিলে হবে না। এরা যে নৌকো ব্যবহার করত, যে জাহাজ সেই সময় ব্যবহার করত, সেই জাহাজগুলো এখনো, ঢৌ বলা হয় তাকে, আরবে চলে এবং গুজরাটের উপকূলে চলে। সেই হরপ্পার নৌযান এখনো পর্যন্ত ব্যবহার হচ্ছে। এত ভালো তার টেকনোলজি যে তার থেকে বেটার টেকনোলজি হাতে তৈরি আজ পর্যন্ত করে ওঠা যায়নি। এইটা একটা ব্যাপার, এইটা বোঝার ব্যাপার আছে। সেটা হচ্ছে যে এই সভ্যতা তখনো পর্যন্ত ইন্দো ইউরোপিয়ান ভাষীরা, যাদের আর্য বলা হয় চলতি কথায়, তারা এসে পৌঁছয়নি বা পৌঁছচ্ছে অল্প পরিমাণে। তারা ব্যবসা বাণিজ্য করতে আসছে, তারা অধিবাসী নয়। অধিবাসী হিসেবে তখনও তারা এসে পৌঁছয়নি। তখন এই সভ্যতা তৈরি হয়েছে, নগর সভ্যতা।
পরবর্তীকালে এই নগর সভ্যতা ধ্বংস হয়ে যায়। কেন ধ্বংস হয় সেই বিষয়ে নানা রকম মতামত আছে। একজন প্রত্নতাত্ত্বিকের কথা আমি জানি, ইন্দ্র তাকে চেনে, তো বিনা মুশরিফ তার নাম। সে এই অঞ্চলের ওপরে দীর্ঘদিন ধরে কাজ করেছে কলকাতায় বসে, এবং তার মত হচ্ছে যে এই নগর সভ্যতার ধ্বংসের কারণ হচ্ছে মহামারী, এবং একাধিক মহামারী, এবং তার মধ্যে কুষ্ঠরোগ অন্যতম, এবং তার ফলে এই শহরগুলো উজাড় হয়ে যায়, এবং তার ফলে একটা প্রায় জনশূন্য এলাকা তৈরি হয়। গ্রামে কিছু লোক বেঁচে থাকে ওই অঞ্চলটাতে, আর যারা অন্য অঞ্চলে চলে যায় তার আগে পূর্ব দিকে দক্ষিণ দিকে তারা ঠিকঠাক ছিল, বা আগে থেকেই যারা পূর্ব এবং দক্ষিণে ছিল। পরবর্তীকালে এই জায়গায় অন্যরা আসতে শুরু করে, এবং সেটার ইতিহাস 5000 বছরের থেকে পুরনো নয়। কিন্তু আমরা জানি যে এই যে সভ্যতার কথা আমরা বলছি সেটা তার থেকে অন্তত 1.5 থেকে 2000 বেশি বছর বেশি বয়স তার। বিভিন্ন প্রান্ত থেকে সভ্যতার বিস্তারগুলো ঘটেছে, এবং সেই সভ্যতার বিস্তার ঘটতে গিয়ে যে অভিজ্ঞতাগুলো লোকায়ত হয়েছে, সেই লোকায়ত অভিজ্ঞতাগুলোর মধ্যেই লুকিয়ে আছে বিবর্তনের একেবারে প্রাথমিক শর্তগুলো। কাঞ্চনদা কিছুক্ষণ আগে বললেন, একটা সুনীতি বাবুরই একটা বই আছে কিরাত জনকৃতি, সেখানে তিনি অদ্ভুতভাবে দেখিয়েছেন যে, এবং ওডিবিএল এও তো আছে, যেটা সংক্ষেপে ওডিবিএল বলে, ওডিবিএল এও আছে, যে এই অস্ট্রিকরা সময়ের মাপ গোষ্ঠীকে আলাদাভাবে চিহ্নিতকরণ, মানে প্রত্যেকটা, আপনি যদি মেজারমেন্ট যেটাকে বলে আজকের দিনের একক যেটাকে বলি আমরা ইউনিট, এই ইউনিটের যে বাংলা নামকরণ গুলো আজকে এসছে তার অধিকাংশই কিন্তু অস্ট্রিক ভাষা থেকে। তার কারণ এই কনসেপ্টটাই অস্ট্রিক। তার কারণ যেটা কাঞ্চনদা বললেন যে এই যে মিক্সিং, এই যে একটা ধানের গাঁটি যেটাকে বলি, এই যে গাঁটি শব্দটাই অস্ট্রিক। এইবার বলি যে রাজনীতিটা যেখান থেকে শুরু হয় সেটা হচ্ছে এই আধিপত্যবাদ এবং তার প্রতিরোধ, এবং এই প্রতিরোধের ক্ষেত্রে অধিকাংশ সময়ই দেখা গেছে যে এই প্রান্তীয় সংস্কৃতিগুলো পরাজিত হয়েছে, এবং যখনই সে পরাজিত হয়েছে তখনই যে গ্রেটার কালচার যেটাকে আমরা বলি, বড় যেটা সংস্কৃতি, গ্রেটার কালচার বলতে আমি এইটাকেই বোঝাতে চাইছি যেটা আগ্রাসী এবং যার শক্তিশালী অনেক বেশি, জনসংখ্যায় হোক কিংবা তার বৃদ্ধিতে হোক, তার রাজনৈতিক ক্ষমতায় হোক কিংবা আর্থিক ক্ষমতায় হোক, তারা যখন যে অংশটাকে দখল করেছে সেই অংশের মাইথোলজিটাকেও নিয়েছে।